আজকে সকাল সকাল তোমাদের সামনে এই জিনিসটা দিয়েই ব্লগ শুরু করছি। এটা হচ্ছে চুল কালার করা। বাবাকে আজকে কালার করে দেব। বাবা মা বের করতে যাবে, মানে ঘুরতে যাবে, সেই কারণে এটা নিয়ে এসেছি। এখন চুল তো সবাই কালার করে, আর আমার বাবা মা কিন্তু এই জিনিসটা যে দেখতে পাচ্ছ এটাই ব্যবহার করে। তো এখানে অনেক কিছু লেখা আছে কিভাবে দেব না দেব, তো ওগুলো আর দেখার সময় নেই এখন। জানি কিভাবে দিতে হয়। দুটো একসঙ্গে একটা কাপের মধ্যে মিক্সড করব। মানে আমি কাপ নিয়ে নিয়েছি, একটা পুরনো কাপ ভাঙা, তো এটা নষ্ট হয়ে যাবে কারণ এই কালারটা না থেকে যায় কাপের মধ্যে, মানে ঘষলে উঠে যায়, কিন্তু যে জিনিসটা দিয়ে চুলে লাগায় সেটা দিয়ে চা খাওয়া তো চলে না। তো ভাঙা কাপ একটা নিয়ে নিয়েছি। তো দুটোর মধ্যেই এক্সট্রা যতটুকু ছিল সেটাও দিয়ে এক্সট্রা রাখিনি, একদম সম্পূর্ণটাই কিন্তু দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে বাবা মা দুজনেই চুল কালার করবে। মায়ের সবগুলো চুল এখনো পাকেনি, কিন্তু আমার বাবার পুরো চুল পেকে গেছে। তো সেগুলোই আমি এখন ঝটপট করে কালার করে দেবো। আর ওরা কোথায় যাচ্ছে সেটা হচ্ছে, আমার বৌমণি আছে, বৌমণির বাপের বাড়িতে যাবে সবাই। আমার বৌমণির বাপের বাড়িতে পুজো আছে, তো সেই কারণে সবাই কিন্তু সেই পুজোতেই যাবে। আর সেই কারণে মা বলছিল চুলগুলো একটু কালার করলে ভালো হতো। তো দুটো একসাথে মিক্সড করে নিয়েছি, একটা ব্রাশও নিয়ে নিয়েছি। ব্রাশটা দিয়ে কিন্তু সুন্দরভাবে দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকে এটাই আমার কাজ। মা ওইদিকে সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছে, কারণ এক জায়গায় যখন যাবে রান্না বান্নাগুলো সেরেই কিন্তু যেতে হবে। তাই মা সকালবেলা উঠেই রান্না বান্নার কাজগুলো সব তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছে। আমি মা বাবা তিনজনই এখানে আছি। আমি বাবাকে কিন্তু কালার করে দিচ্ছি চুলগুলোতে। সব সময় করে না, যখন কোথাও যায় বা কোনো অনুষ্ঠান আসলে তখনই করে। এমনিতেও দাড়ি বাড়িতেই কেটে নিয়েছে রেজার দিয়ে, আর এখানে কিন্তু এখন চুলগুলো কালার করছে। শুধু চুলটাই নাপিত এসে কেটে দেয়। আমাদের বাড়িতে কিন্তু চুল কাটার জন্য নাপিত আসে, তো সে মানে সেই মামাটা এসেই কেটে দেয়, না হলে আর কেউ আসে না। তো মানে বাবা বাজার টাজার গিয়ে চুল কাটে না সেরকম, বাড়িতে আসে বাবা, ভাই, তারপর জেঠু, সবাই কিন্তু এখানেই কাটে। আর এই নাপিতটা আমাদের এখানেই অনেক মানুষের বাড়িতে বাড়িতে এসে চুল কেটে দেয়, তো সেই কারণে আমাদের বাড়িতেও আসে। দেখো চুলের মধ্যে দেওয়াতেই পুরো চুলটাই কি সুন্দর এখন কালো হয়ে গেছে, পাকাটা দেখা যাচ্ছে না। ভালোই লাগছে কিন্তু, তাই না বলো? আমি বাবাকে বলছিলাম, বাবা তোমাকে না ইয়াং ইয়াং লাগছে, তোমাকে আরও বিয়ে দেওয়া যাবে। এইভাবে বাবার সাথে ঠাট্টা করছিলাম। এদিকে সকালবেলা চলে এসেছে মিস্ত্রিদের জন্য রান্না বান্না সব কিছু করে তারপর কিন্তু আমার জেঠিও যাবে আজকে মানে ঘুরতে। কোথায় যাচ্ছে তোমাদের বললাম, আমার বৌমনির বাপের বাড়িতে যাচ্ছে। সেখানেই পুজো আছে, সেই পুজোর মধ্যে সবাই অংশগ্রহণ করবে। বাবা মা যাবে আজকে ঘুরতে, তো সেই কারণে বাবার চুলগুলো আমি কালার করে দিয়েছি। ভালো করে দাড়ি কেটে নিয়েছে, কোথাও যায় না তো সেই কারণে সবসময় দাড়ি বাড়িতে কেটে রাখে না। নিজে নিজে দাড়িগুলো কেটেছে, আমি চুলগুলোকে সুন্দর করে কালার করে দিয়েছি। মাও কিছুক্ষণ পর করবে। আর মায়ের জন্য বাবার জন্য জামা কাপড় নামিয়ে রাখবো। মা কোন শাড়িটা পরে যাবে, কোন সায়া পরবে, কোন ব্লাউজ পরবে, সব কিছু নামিয়ে রাখতে হবে, কারণ যখন যাবে তখন আমি সুন্দর করে সাজিয়ে দেবো দুজনকে। আর ওইদিকে চলো গিয়ে দেখি বাবু কী করছে। ওই ঘর থেকে খুব আওয়াজ আসছে, কি করছে জানি না, মাসি আর ওরা মিলে। তো চলো দেখুন যাচ্ছি ওই ঘরে, গিয়ে দেখি ছেলেটা আমার কি করছে। চলে এসেছি এই ঘরে, দেখো দুই মাসি আর তাদের ভাগনা মিলে কি করছে। বাবা তুমি কি করো সোনা? ওর কত খেলু হয়েছে, কত খেলনার জিনিস হয়েছে, দেখো সব কিছু নিয়েও খেলু করছে। ওর খুব পছন্দ হচ্ছে ডোরেমনটা, ওটা কি সুন্দর করে ধরে রাখতে পারে না, ওটা ওর খুব পছন্দ। আর কাল তো তোমরা দেখিয়েছ এই যে এই পুতুলটা আনা হয়েছে, আর তার সাথে সানগ্লাসটা। ও সানগ্লাস দিয়ে এত সুন্দরভাবে তাকিয়ে থাকে, মানে বলার মতো না। পুতুলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, কালকে মেলা থেকে ওর মানি এনে দিয়েছে। আর এই হচ্ছে একটা ঝুনঝুনি, এই একটা ঝুনঝুনি, তার নিচে আমার একটা ফ্রেন্ড দিয়েছিল এটা একটা, আর ওইটা হচ্ছে আমার ছোনা। ও খেলু এত বোঝে কি বলবো। আর এই যেখানে একটা খরগোশ, ওই খরগোশটা দিয়েছে ওর ছোট মানি দিয়েছে। দেখো কি সুন্দর খেলু দিচ্ছে এখানে, তাই না? এই পুতুলটা আমার মা কিনে দিয়েছে ওকে। ওর অনেক খেলুর জিনিস হয়ে গেছে কয়েকদিনে। এই যে পুতুলের এটা হচ্ছে বেবি, ওর অনেক খেলনার জিনিস হয়ে গেছে। চলো ওরা খেলুক, আর এদিকে ওরা টিভি দেখছে। এখন মায়ের সাথে একটু কাজ টাজ করে দিই। দেখো ওইদিকে এসেছে বাড়িতে মিস্ত্রির কাজ করছে। প্রথমে শাটারিং হবে, তো সেই শাটারিংয়ের জন্য যে কাঠগুলো দিয়ে শাটারিং বানাচ্ছে, কারণ সানসেট হবে, সেই সানসেটের মধ্যে তো শাটারিং দরকার।
তো ওই জন্য দেখো যে শাটারিংগুলো বানাচ্ছে। আর আমি ভিডিওতে যতই কথা বলি না কেন আজকে আমার কথাগুলো সেরকম শোনাই যাবে না, কারণ এই যে একটা মেশিনটার যা শব্দ, প্রচুর শব্দ। এদিকে ঘরটা অনেকটা হয়ে গেছে, আর কয়েকদিন কাজ করলে ঘরটা পূরণ হয়ে যাবে। আমাদের বাড়িটা তখন দেখতে কিন্তু দারুণ লাগবে, তাই না বলো? তো যেখানে কাজ করছে ওখানে বাবা জেঠু দুজনেই বসে বসে দেখছে। বাবার চুলগুলো আমি কালার করে দিয়েছি, কি সুন্দর লাগছে এখন দেখতে, ভালোই লাগছে দেখতে। আর কিছুক্ষণ পর মা শাড়ি, বাবার জামা প্যান্ট ওগুলো নামিয়ে দেবো, সুন্দর করে মাকে আমি সাজিয়ে দেবো। এদিকে চলে এসেছে একটা পার্সেলটা কিন্তু আমি অর্ডার দিইনি, আমি প্রথমবার কোনো কিছু পার্সেল পেয়েছি এভাবে ইউটিউব থেকে। আমার খুব ভালো লাগছে সত্যি। চলে এসেছে, এটা ছিল ওপেন করে দেবে আমাকে, কী বলে এটাকে জানি না। তো এই যে এটা, আর তার সাথে এটা তো সেখান থেকে খুলেই দিয়েছে। আর এটা একদম জিনিসটা কত ভালো, তার একদম লিখিত আছে যে জিনিসটা ভালো কি খারাপ। ফার্স্ট এই ক্রিমগুলো এনেছি, কী এনেছি দেখাচ্ছি তোমাদের। এটার মধ্যে দুটো আছে, এগুলো হচ্ছে গুয়াভা মানে পেয়ারার ক্রিম। এটা হচ্ছে ফেস ওয়াশ, আর এটা হচ্ছে সিরাম। খুলে দেখি, আমি ফার্স্ট এটা ইউজ করবো। এটা নাকি ইউজ করলে অনেকটা ভালো, আমার মুখের মধ্যে যেমন ছলম হয়ে গেছে, তো ওগুলো ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে সিরাম, এই হচ্ছে সিরামটা, গুয়াভার ফ্লেক্সের জিনিস। এই হচ্ছে দুটো, আর এখানে আছে একটা। চলো এটা ওপেন করি এখন। এই হচ্ছে প্লিক্সের, এটাও প্লিক্সেরই। এটা হচ্ছে ক্রিম। এই জিনিসগুলো প্রচুর দাম, অনেকদিনই কেনার ইচ্ছে ছিল এগুলো, কিন্তু তখন কিনতে পারিনি, অনেকদিন পর এবার নিয়ে এসেছি। এই হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম। এই তিনটে মুখে দিলে মুখটা অনেকটা গ্লো হবে। দেখি এটার গন্ধটা ঠিক কেমন। এই হচ্ছে ক্রিম, কি সুন্দর একটা গন্ধ, দারুণ সুন্দর গন্ধ। দারুণ গন্ধ। চলো এগুলো এখন থেকে আজ থেকে ইউজ করবো। জানি না কেমন হবে জিনিসগুলো, কিন্তু শুনেছি জিনিসগুলো নাকি সত্যি ভালো। আর মুখের মধ্যে আমার যেরকম হয়েছে সেটা কমে যাবে। এখন দেখা যাক কমে যায় কিনা। এই হচ্ছে তিনটে জিনিস। এগুলো হচ্ছে কিন্তু প্রমোশনের প্রোডাক্ট। প্রমোশনটা করব কয়েকটা দিন পর, কারণ সেটার টাইম এখনও আছে। তো এগুলো চলে এসেছে, তো এগুলো সবগুলো আমি খুলে দেখছি জিনিসগুলো ঠিক কেমন। তো তারপর প্রমোশনটা করবো। ভিডিও করে রেখেছি, ভিডিওটা এখনও ছাড়ার টাইম হয়নি। এদিকে বাবা এরা সবাই রেডি হয়ে গেছে, বাবা মা। আর এই যে দাদাটা দেখতে পাচ্ছ, এই দাদাটার কিন্তু টোটো ভাড়া করে নিয়েছে। আমার বাবা এই যে সেজে নিয়েছে, আমার মা এই যে মা আমার ব্লাউজ পরেছে, আমারই শাড়ি পরেছে। এই শাড়িটা আমাকে স্বাদের সময় আমার মাসি দিয়েছিল, তার সাথে মা আমারই জুতো পরেছে। কোথাও গেলে মায়ের শাড়ি আমি পরি, আমার শাড়ি মা পরে, এভাবেই যাই। তার দেখো আমার জেঠিও কিন্তু সাজুগুজু করে নিয়েছে, কেমন লাগছে জানিও। এটা হচ্ছে আমার ছোটো জেঠি। আমার বাবা ওরা 3 ভাই, তার মধ্যে এটা হচ্ছে 2 নাম্বার ভাইয়ের ছেলে, মানে এটা আমার ছোটো জেঠি। আর এদিকে দেখো সবাই রেডি, আমিও সবাইকে টাটা দেওয়ার জন্য রেডি। আরেকজন বৌদি আসবে পাশের বাড়ি, সেই বৌদিটা এলেই কিন্তু সবাই বেরিয়ে পড়বে। আর এখানে সবাই পুচকুকে আদর করছিল। পুচকু যখন দেখেছে সবাই সাজুগুজু করে রেডি, মানে বাবু যখন দেখেছে সবাই সাজুগুজু করে রেডি, বাবু অবাক হয়ে গেছে সবাইকে দেখে যে কেন কোথায় যাচ্ছে এরা সবাই।
এদিকে সবাই রেডি, এখন ওই বৌদিও চলে এসেছে। তো এখন সবাই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মা বাবুকে কোলে নিল, কারণ অনেকক্ষণ এরা কেউ বাড়িতে থাকবে না। বাড়িতে আছি আমি, জেঠু আর ছোট বুনু আর ভাই, আর সবাই কিন্তু বাড়ি থেকে আজকে অনেক দূর যাচ্ছে নেমন্তন্ন খেতে। তো সবাই যাবে, তো সে কারণে আমি তো চলে এসেছি বাড়ির সামনে সবাইকে টাটা করতে, যে সবাই এখন চলে যাবে, বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগবে। মা বাড়িতে না থাকলে সত্যি বাড়িটা ভীষণ খারাপ লাগে। আর শাড়িটা কিন্তু মাকে আমিই পরিয়ে দিয়েছি, কেমন হয়েছে জানিও। আর এই দেখো গদসোনা কীভাবে মোবাইলের দিকে তাকিয়ে আছে, ও অনেক কিছু এখন বুঝতে শিখে গেছে, সত্যি মানুষজন চিনতে শিখে গেছে, যাদেরকে চেনে না তাদের কোলে যেতে চায় না। তো চলো সবাইকে এখন টাটা বাই বাই করে দিই, ওরা চলে যাক। সবাই কিন্তু রেডি হয়ে টোটোতে উঠে গেছে। মা আর বৌদি এই পাশে বসেছে, বুনু আর জেঠি এই পেছন দিকটাতে বসেছে, বাবা বসেছে সামনে। তো চলো সবাইকে টাটা করে দিয়েছি। এদিকে রান্নাও করতে হবে ঝটপট করে, কি রান্না করব সেগুলো তোমাদের জানাবো, কি রান্না হয় না হয়। সকালবেলা সবাই বেরিয়ে গেছে, তো সেই কারণে রান্নাবান্নাগুলো মা টোটাল শেষ করতে পারেনি, ভাত করে গেছে, তার সাথে ডাল করেছে, এটুকুই খেয়ে চলে গেছে। তারপরে রান্নাগুলো আমার করতে হবে। তো বাবুকে যদি কেউ রাখে তাহলে ভাবছি রান্না করবো, আর যদি কেউ না রাখতে পারে তাহলে রান্না করব না, কারণ বাবু এখন কারো কোলেই থাকতে চায় না, কেন জানি না, বুঝতে পারি না, বাবু কারো কোলেই থাকতে চায় না। তো চলো এদিকে সবাই চলে গেছে, ভাইও চলে এসেছে বাড়িতে। ভাই এতক্ষণ ছিল বসন্ত উৎসবে, ওদের কলেজে বসন্ত উৎসব হয়েছে, তো সেখানে গিয়েছিল। ভাইও এখন বাড়িতে চলে এসেছে। চলো এদিক থেকে পরে বাবু ভীষণ কান্না করছিল, এই দেখো বাবুকে থামানোর জন্য মামা আর মাসি মিলে কি শুরু করেছে। ছেলে আমার কান্না করে বলে দেখো মামা আর মাসির কাণ্ড, মামা ব্যান্ড পার্টি, দুটো ব্যান্ড পার্টি মামা, ছেলে এখন চুপ করে আছে মামার কাণ্ড কীর্তি দেখে, মাসি নাচ করছে। কলের পাড়ে ওদিকে মা ভাত বসিয়েছে, রান্নার মধ্যে আজকে হবে মাছের ঝোল, মাছ এনেছে বাবা। তো এখন না এই যে এখনের যে এঁচড়গুলো আছে ওগুলো খেতে দারুণ লাগে, মানে এতটুকু ছোটো ছোটো, ওটা একদম মেটের মতো লাগে, মাংসের মেটে যেমন ঠিক ওরকম লাগে। তো ভাবলাম আজকে অল্প করে এঁচড়ের তরকারি রান্না করা যাক, কিচ্ছু নয়, এমনি মাংসের মতো করে, কোনো চিংড়ি মাছ টাছ কিছু না, এমনি এমনি রান্না করবো। তো চলো এখানে চলে এসেছে একটা এঁচড় কাটতে, আসুন তুমি এঁচড়গুলো তোমাদেরকে দেখি। একদম ছোট ছোট আছে, বেশি একটা বড় হয়নি, অনেক ছোট ছোট এখনো এঁচড়গুলো। এই উপরে একটা বড় দেখতে পাচ্ছ, ওই যে একটু বড় হয়েছে, ওটাই নেব, ওটার থেকে আর অন্য কিছু নেওয়া যাবে না, নিলে ওটাই নিতে হবে, আর ওটা দিয়ে রান্না করব। তো চলো এটাকে এখন কেটে নিই, একটাই কিন্তু বড় আছে, আর বড় একটাও নেই। এই যেখানে ওই বড়টাই কাটবে, ওটা দূর থেকে না এতটা বোঝা যাবে না, একটা লাঠি লাগবে, বড় একটা লাঠি লাগবে, লাঠিটা দিয়ে তারপর কাটতে হবে, তাহলে একটু উঁচুতে। এদিকে আসো, আমি এখান থেকে একটা বাঁশ বের করে নিই, বাঁশটার মধ্যে কাস্তেটা লাগাবো, লাগিয়ে দেবো। এখানে আমাদের লাকড়ি সব জমা করা আছে, এই বাঁশের ভিতরে এখানে কাস্তে ঢুকাতে হবে। এই দেখো বাঁশের ভিতরে সুন্দরভাবে কাস্তেটাকে ঢুকিয়ে নিয়েছি। চলো এখন এঁচড়টা পারা যাক।
বললামই তোমাদের কাঁঠাল রান্না করব। মা কিন্তু ভাত বসিয়েছে বলেছি, কিন্তু মা রান্না করে এতক্ষণে চলেও গেছে। তো ওইদিকে কাঁঠালগুলো নিয়ে এসেছি, কাঁঠাল দুটো। এটা কাঁঠাল না, অনেকে বলবে এটা কাঁঠাল না, এটাকে এঁচড় বলে। তো আমাদের ভাষায় আমরা কাঁঠালই বলি। তো হাতের মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, নাহলে হাতটা পুরো আঠা আঠা হয়ে যাবে। তো চলো ভালো করে হাতের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়ে এখন কাঁঠালটাকে কাটবো। আর এখানে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে, অনেকেই আমাকে বলেছো আমি বাপের বাড়িতে পড়ে আছি, আমার কোনো লজ্জা শরম নেই। একজনের সঙ্গে তুলনা করে বলেছো যে সে তো যতই হোক শ্বশুর বাড়িতে আছে, তুই তো তোর বাপের বাড়িতে আছিস। যা খুশি তোমরা একটা ভিডিওতে কমেন্ট করেছো। দেখো আমি তার উদ্দেশ্যে বলছি না, মানে তোমরা যাকে নিয়ে বলেছো তার উদ্দেশ্যে বলছি না, আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। দেখো আমার যেখানে জন্ম হয়েছে, যে আমাকে জন্ম দিয়েছে বা যার জন্য আমার জন্ম হয়েছে, মানে আমার বাবা, আমি তাদেরকে কি ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো। কেন বাড়িতে আছি, কেন শ্বশুর বাড়িতে নেই, সবারই একটা পরিবারের একটা পার্সোনাল ব্যাপার আছে। যেমন যে আমাকে বলেছো তারও পরিবারে এমন কিছু পার্সোনাল ব্যাপার আছে যেটা তুমি সোশ্যাল মিডিয়াতে তুলতে পারবে না। হ্যাঁ, আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছুটা কোনো দিন বলেছিলাম আমার শ্বশুরবাড়ির সম্পর্কে, আর তারপর থেকে আর কোনো দিনই আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে বলিনি। হ্যাঁ, হতে পারে আমারও দোষ আছে বা ওদেরও দোষ আছে, কিছু না কিছু দোষ আছে। এখন মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে এভাবে নাক না গলানো হয়তো ভালো। আর কে কাকে মেনে নিল, কে কাকে মেনে নিল না, সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথার আমার মনে হয় কিছু দরকার নেই। কারণ যদি মানার হয় তাহলে অবশ্যই একদিন না একদিন মেনে নেবে, আর যদি মানার না হয় তাহলে অবশ্যই একদিন মানবে না। সেটা অবশ্যই দুই পরিবারের ব্যাপার। তার মধ্যে আমার পরিবারকে অবশ্যই তোমরা ঢুকিও না। দেখো তোমরা অনেকেই বলেছো তাদের সম্পর্ক ভাঙার পেছনে নাকি আমার দায়ী আছে, আমার মার দায়ী আছে। আচ্ছা, তুমি ভালো করে সম্পূর্ণ ভিডিও বা ভালো করে যাচাই করে দেখো তো, বা ওর কাছে শুনো তো যে ওদের যে সম্পর্কটা জোড়া লেগেছে সেটা কার জন্য হয়েছিল, কার জন্য সম্পর্কটা জোড়া লেগেছিল, কার জন্য একবার হলেও বাপের বাড়িতে আসতে পেরেছিল। যদি আমাদের এত হিংসাই থাকতো, এত খারাপই লাগতো, তাহলে কোনো দিনই তাকে আমরা মেনে নিতে চাইতাম না। কারণ চেয়েছিলাম যার, সে তো সবসময় বলে আমার কেউ নেই, তো ভেবেছিলাম যে হ্যাঁ একজন মাহারা মেয়ে অবশ্যই পরিবারকে পাক। কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের ব্যাপার, তার ভাগ্যে হয়তো আর ছিল না, কয়েকদিনই পরিবারের আদরটা ছিল। যেমন দেখো আমার বিয়ে হয়েছে এবার 5 বছর, 5 বছরের মধ্যে আমিও কিন্তু আমার বাড়ি থেকে আজ পর্যন্ত একটা সুতোও পাইনি। আমি কি আমার বাবা মাকে কোনোদিন বলেছি যে বাবা মা আমার এটা চাই, ওটা চাই, গয়না চাই, এটা চাই, ওটা চাই? বলিনি। কারণ তাদের যদি কোনোদিন ইচ্ছা হয় অবশ্যই দেবে। আর বাবা মা সব থেকে বড় যে আমাদেরকে জন্ম দিয়েছে, আর যদি আমার মা না থাকতো তাহলে আমি কি আমার বাবাকে ফেলে দিতাম? কোনো দিনই না। সব হচ্ছে নিজের কাছে। নিজেকে সবসময়ই মানুষ ভাবো। যদি মানুষ ভাবতে পারো তাহলে দেখবে সম্পূর্ণ চারদিকের অন্ধকারগুলো কেটে সম্পূর্ণ আলো চলে আসবে সামনে। তো চলো আর এইসব নিয়ে কথা না বাড়িয়ে আমার রান্নার কাজ আমি শেষ করি। আলু নিতে, এগুলো আমাদের জমিরই আলু। তো চলো এখান থেকে কয়েকটা নেওয়া যাক, সাদা আলু, যেগুলো আমাদের আলু তোলা হয়ে গেছে। ওখান থেকে কয়েকটা আলু নেব, আর সেই এঁচড়ের মধ্যে আলু দেব। এই যে আলু নিয়ে নিয়েছি। তো চলো এগুলো নিয়ে আসি ঘরে। এদিকে কিন্তু আমার এঁচড় বা কাঁঠালটা কাটা হয়ে গেছে, হলুদ জলে ভিজিয়ে রেখেছি, না হলে কালো হয়ে যেত। কত সুন্দর হয়েছে তাই না? আজকে পুরো মাংসের মতো করে রান্না করব, ঠিক মাংস যেভাবে রান্না করি ওভাবেই রান্না করব, ইচ্ছে আছে। তো চলো এদিক থেকে কিন্তু আবার মাছের ঝোলও রান্না করা হয়ে গেছে। মাছের ঝোলটা হয়ে গেছে, এই যে হচ্ছে মাছের ঝোল, এটা রান্না কমপ্লিট। এটাকে এখন সাইড করে রাখবো। এটা রান্না মাই করলো, আর এখন আমি এঁচড়টা রান্না করব। কড়াইটা এরকমই থাকবে, কারণ মাছের ঝোল রান্না করেছি। তো মাছগুলো যখন ভেজেছি তখন কড়াইটা পুড়ে গেছিলো। তো এর থেকে বেশি পরিষ্কার হচ্ছে না, নাহলে আবার কলে গিয়ে ধুয়ে আসতে হবে। আর কড়াইটা হচ্ছে গরম, আর কলে যাব না, এইভাবে আজকে রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল, এই তেল দিয়ে রান্না হবে। আর এঁচড়গুলো তোমাদের তখন দেখিয়েছি যে কাটা হয়ে গেছে। তারপর আর কি করেছি সেগুলো দেখানো হয়নি। দেখো এঁচড়গুলো কেটে ভালো করে এটার মধ্যে আলু দিয়েছি, এরকম করে কেটে কেটে আলু দিয়েছি, আর এঁচড়গুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দেখো এঁচড়গুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটা রান্না হবে।
এঁচোড় রান্না করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, একদম মাংসের মতো করে করবো, তোমাদের বললামই মাছের ঝোল করার কারণে কড়াইটা একটু কালো হয়ে গেছে, তো প্লিজ এটা সবাই একটু এড়িয়ে চলো। তো এখন মাছের ঝোল করব, তাই মাছের ঝোল না মানে এঁচোড় রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ, কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে এটাকে আমি তাড়াতাড়ি করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে নিলেই কিন্তু তারপরে রান্নাগুলো আমার ঝটপট করে হয়ে যাবে। মশলাটাও আমার বাটা হয়ে গেছে, মশলাটা মিক্সিতে করে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এঁচোড় আলু যা আছিল লবণ হলুদ সব একসাথে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। ভালো করে এটাকে এখন মিশিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। ভালো করে ভাজার পর এটার মধ্যে আমার কিন্তু মশলাপত্রগুলো দিতে হবে। মাংস রান্না হলে আমি সবসময় মশলাটা আগে কষিয়ে নিই, কিন্তু এঁচোড়টা আমার ভেজে নিতে হবে, তো সেই কারণে এঁচোড়টাকে এভাবে ভাজতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি রান্না বেশি একটা পারি না, যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। এত টেস্ট হয় না, কিন্তু আমার বাড়ির লোক বলে আমার রান্না খেয়ে নাকি অনেক ভালো লাগে। এখানে টমেটো দিয়েছি একটা পরিমাণ, কারণ টমেটো দিলে কালারটা ভীষণ সুন্দর আসবে। টমেটো, পেঁয়াজ, আদা, তারপর রসুন, তারপর লঙ্কা, জিরে সব কিছু একসাথে বেটে নিয়েছি। তার সাথে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে, কারণ কাঁচা লঙ্কা যখন একটু ঝাল ঝাল টেস্টটা হবে তখন ভালো লাগবে। আর এঁচোড় রান্না আমি একটু কষা কষা করে করব, ঝোল একটু কম পরিমাণ দেবো, আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, তো সেই কারণেই একটু ঝালটার পরিমাণ বেশি দিয়েছি। তো সত্যি খাওয়ার সময় দেখেছিলাম যে এঁচোড়ের তরকারিটা দারুণ হয়েছিল, সত্যি কথা যেটা। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর কিন্তু একটু তেল তেল ছেড়ে দিয়েছে দেখলাম। এরপর এটার মধ্যে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, যতটুকু পরিমাণ আমার ঝোল দরকার। বেশি একটা ঝোল দেবো না, কারণ এটাকে এখন সেদ্ধ করতে হবে। আলুটার এঁচোড়টা যদি সেদ্ধ হয়ে যায়, যতটুকু ঝোল দরকার আমি ততটুকুই দেবো। এটার পরিমাণ মানে এতটুকু হবে না, আর একটু এটার মধ্যে ঝোল দিয়ে ভালো করে ঢেকে এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। সত্যি কথা বলতে এতটা টেস্ট হয়েছিল এঁচোড়টা, আমি নিজেও ভাবতে পারিনি আমি এত সুন্দর একটা এঁচোড়ের তরকারি আজকে রান্না করব। এদিকে আমি খেয়েছি, বোন খেয়েছে, বাবা খেয়েছে, ভাই খেয়েছে, সবাই বলেছে খেয়ে এঁচোড়ের তরকারিটা নাকি দারুণ হয়েছিল। এই হচ্ছে আমার এঁচোড়ের তরকারি কমপ্লিট। এর মধ্যে এখন গরম মশলা আর অল্প পরিমাণে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, হয়তো বলতে পারো মাংসের মতো করে রান্না করলে কেন ঘি দিলে, ঘিয়ের গন্ধটা দেওয়ার পর দারুণ এসেছিল, গন্ধটাও দারুণ হয়ে গেছিল। রান্না কমপ্লিট, এঁচোড়ের তরকারিটা দারুণ হয়েছিল, কালারটাও একদম অমায়িক হয়ে গেছিল, সত্যি কথা যেটা।